শেখ বাড়িতে পা রাখবার কালে নতুন বরের মতো অনুভূতি হলো সৈকতের। নতুন বরের মতো অস্বস্তি লাজুকলতা হানা দিল তার চোখে মুখে। অথচ এবারে কোনো মেয়ের বাস না তার ঘরে আর না তার মনে। তবু এই অদ্ভুত অনুভূতি কেন? প্রশ্নবিদ্ধ অদ্ভুত অনুভূতির উত্তরটা অবশ্য জানা সৈকতের। কাল রাতে এবারের বড় কন্যাকে বিয়ে করেছে সৈকত। বিস্ময়কর ব্যাপার হলো তার ঘরে কিংবা মনে নয়, তার নববধূর বাস তার অলিকে। মনে ঘরে না থাকা মানুষের বাস অলিকে, এ বড়ই আশ্চর্যজনক ব্যাপার। ঘটনার সূত্রপাত গেল রাতে। ঘুমের ঘোরে স্বপ্ন এসেছে, প্রেম হাতে চন্দ্রকথা। বন্ধ চোখে অলিক জোরেই সেরেছে পরিণয়। নীল কাগজের বুকে গটগট করে লিখেছিল নিজের নামটা। স্বপ্নডোরেই সৈকত অনুভব করেছিল স্বাক্ষর করবার পর তার প্রসন্নতা। তারপর লাল টুকটুক বউকে এনে বসালো তার কাছে পাশে। দুজনের মাথা এক করে নেটের অন্যায় ঠাকা হলো। দুজনের সামনে নকশা আয়নায় ধরতেই ভেসে উঠল মেরুন শেরওয়ানির সুদর্শন যুবক এবং লাল বেনারসি পরিধেয় লাল টুকটুকে বউয়ের মুখখানা। বধূবেশী কন্যার পানে এই প্রথম চোখ পড়ল সৈকতের। আয়নায় চোখ রাখতেই দৃষ্টি আটকে গেল। গোলাকার মায়া মায়া মুখখানা কি মিষ্টি দেখাচ্ছে। মুখে প্রসাদিনীর বাহার, তা ভেদ করে উকি দিচ্ছে লাজুকতা। ভারী আস্তরে পল্লব বারবার ওঠানামা করছে। লাজুক টানা চোখে দৃষ্টি নিজের কোলেতেই নিবদ্ধ। সৈকতের চোখে চোখ রাখবার সাহসটি হচ্ছে না তার। লজ্জাবতীকে দেখে চোখে ঘোর লাগলো সৈকতের। ওদিকে পাশ থেকে কেউ একজন যে প্রশ্ন করলো, আয়নায় কি দেখতে পারছো সৈকত? সেই প্রশ্নখানার উত্তর দেবার খেয়ালটি নেই। সে তো বিভোর হয়ে আছে তার নারীতে। লোকলজ্জা ভুলে আয়না থেকে চোখ উঠিয়ে ঘাড় করে চাইল সে, যেন আয়নায় দেখে চক্ষু তৃষ্ণা মিটছে না তার। সেই চাওয়াক্ষণ পেরিয়ে দীর্ঘ হলো। সৈকত চেয়ে রইল অনিমেষ। তার দৃষ্টিতে মুগ্ধতা ঝরে পড়ছে। ভরা মজলিসে তার অমন চাহনি দেখে হাসি রোল পড়ল। ঠাট্টার হই হয়ে পরিবেশ ভারী হলো। এক ভাবি টিপ্পনি কাটল, সব দেখা এখনই দেখে ফেলবে নাকি দেবরজি? কিছু দেখা রাখো বাসর ঘরের জন্য। বরমশায়ের সেসব খেয়াল নেই। সে মত্ত মনে দেখছে তার হৃদয় হরণীকে। বধূবেশী কন্যা এমনিতেই লজ্জায় লাল হয়েছিল, উপরন্তু আশপাশ থেকে ভেসে আসা হাসি ঠাট্টা আর বরের অমন চাহনি, তার চাহনিতে লজ্জাবতী লতার মতো নুইয়ে পড়েছিল যেন। ক্ষণ কটল অনেক। তারপর ধ্যান ভাঙাতে এগিয়ে এলো বন্ধু অন্তর। কাজ চাপড়ে বলল, কিছুক্ষণ পর ডিনার করে বাসায় পাঠিয়ে দেব তোমাদের। তখন বউকে পাশে না কোলে উঠিয়ে বসিয়ে দেখো সারা রাত। এখন ঘোর ছাইরা উত্তর দে মামা। এতেই ধ্যান ভাঙল সৈকতে। চারপাশে তখন হেসে গড়াগড়ি খাওয়া দৃশ্য চলছে। বেশ বিব্রত বোধ করলো সৈকত। নড়ে চড়ে বসলো সেই। সে কি অস্বস্তি তার! আয়নায় চাইলেও এক পলক। মেয়েটার অস্বস্তির পরিমাণ তার থেকেই বেশি ঠেকলেও। সৈকত বাঁকা হাসলেও, টিপ্পনি কাটা ভাবি আবার টিপ্পনি কাটলো। তোমার দেখার পর্ব শেষ হলে বলো, আয়নায় কি দেখতে পাচ্ছ? সৈকত আবার চাইলেও আয়নায়। লাবণ্যময়ীর পানে এক নজর দিতেই উত্তরটা আপনা আপনি বেরিয়ে এলো। আমার চন্দ্র কথা। হৈ হৈ পড়ল। প্রগাঢ় প্রেম নিয়ে বলা কথাটা কর্ণকে হরে পৌঁছাতেই প্রথমবারের মতো আয়নায় বরের মুখ পানে চাইল সৈকতের চন্দ্র কথা। দৃষ্টিতে দৃষ্টি পড়ল দুজনা। তড়িৎ চোখ সরালো লাজুকলতা। এবার তার উদ্দেশ্যে প্রশ্ন করা হলো, আয়না কি দেখতে পারছেন ভাবি? লাজুক বধূ নামানো দৃষ্টি আবার তুলল, চাইল সৈকতের পানে। তার ঠোঁটের কোণে লজ্জার সাথে হাসির রেখা ফুটে উঠল। চোখের ভাষা ভিন্ন, স্থির, প্রগাঢ়, অর্থবহ, যেন সে কথায় নয় চাহনিতেই উত্তর দিয়েছিল। সেই দৃষ্টির গভীরতা এতখানি ছিল যে সৈকতের হৃৎপিণ্ড ছলকে উঠেছিল। সেই ঝলকানিতে ঘুম ছেড়েছে চোখ থেকে। চোখ খুলে স্বপ্ন বাস্তবে দ্বিধায় পড়ে লজ্জা নিয়ে পাশে চাইল সৈকত। পাশে লাল টুকটুকে বধূবেশী নারী নয়, বরং একটা লাল কাভারের একটা কোলবালিশ নজরে এলো। দেয়ালে ঘুরে বেড়ানো একটা টিকটিকে ছাড়া পুরো রুমে তৃতীয় কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পেল না। অথচ প্রগাঢ় প্রেমে তখনও তার বুক কাঁপছে, বিয়ে বিয়ে সুখে নাচছে মন। তার মনের এক সত্তা হতাশ হয়ে বলল, ইস, এটা স্বপ্ন না হলেই পারত। স্বপ্নে দ্বিধা কেটে বাস্তবে পদার্পণ করতেই সে হতাশা অস্বস্তিতে রূপ নিল। পরিচিত অমন মুখটাকে নিজের বউ বেশে কখনো কল্পনা করা হয়নি তার। ভাবতেই মুখ কুচকে আসছে।
এমনটা হয় নাকি? হ্যাঁ, হুট করে এমন আজগুবি স্বপ্ন আসলো কেন? এমন অদ্ভুত প্রেম মাখা স্বপ্ন কখনোই আসেনি ওর। এই প্রথম এলো, তা এমন একজনের সাথে যাকে সে স্নেহের চোখে দেখে। মেয়েটা এই বেশি এলো কেন স্বপ্নে? তাকে তো কখনো স্নেহ ছাড়া প্রেম চোখে দেখা হয়নি। ঘড়ি কাটায় তখন রাত ৩টা ৩২ মিনিট। পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করলো সৈকত, কিন্তু ঘুম ধরা দিল না। চোখ বন্ধ করলেই স্বপ্নটা এসে ভাসছে। সেই নারী, সেই ডাক, সেই চাহনি এখনো ভাসছে চোখে, বাজছে কানে। বুক কাঁপছে, অস্থিরতা মনস্তাপ জুড়িয়ে যাচ্ছে। বাকি রাত ঘুম হলো না, ছটফট করতে করতেই কাটলো। সকালবেলা ডাক পড়লো শেখ বাড়িতে। বধূবেশী কন্যার সামনে যেতে তার অস্বস্তি হচ্ছিল ভীষণ। যাবার ইচ্ছে হলো না কিঞ্চিত, কিন্তু শেখ বাড়ির একমাত্র ছেলের অসুস্থতার কথা শুনে আর থাকা গেল না। অস্বস্তি চেপে পথ ধরতে হলো। শেখ বাড়ির উঠোন পেরোবার সময় অস্বস্তির মাত্রা বাড়ল সৈকতের। কাল স্বপ্নে এই উঠোনেই বিয়ে সারা হয়েছিল তাদের। স্বপ্নের বড় বেশি ভাবটা বাস্তবে হানা দিল। নিজেকে বরের মতোই মনে হলো। এ পর্যায়ে নিজের উপর নিজেই বিরক্ত হলো। ঘুমে ঘুরে দেখা স্বপ্ন কখনোই মনে থাকে না ওর। চোখ খুলতেই ভুলে যায়। আজ এত করে চেয়েও ও ভুলতে পারছে না কেন? আশ্চর্য। উঠোন বেরিয়ে দোতলা দালানের দিকে এগোতে এগোতে সৈকত দোয়া করলো যাতে স্বপ্ন ভুলে যায় আর মেয়েটার সামনে না পড়ে। ভীষণ অস্বস্তি লাগবে ওর। প্রার্থনা অগোচরে থাকার, অথচ অবচেতন মনের চাওয়া যেন সেই নারীর গোচর হওয়াতেই নিবদ্ধ। তাই তো চোখ জোড়া দৃষ্টি কখনো একে কখনো বেঁকে আশপাশেই ঘুরছিল, যেন আজ মঞ্চক্ষুতেই পরখ করতে চাইছিল স্বপ্ন দেখা রমণীর মুখখানে কি আসলে এমন মায়ায় মাখা। দৃষ্টির খোঁজ নিতে নিতে একতলা পেরিয়ে দোতলায় উঠল। না, বন্ধুর অন্তর ছাড়া দ্বিতীয় কাউকে চোখে পড়ল না। প্রার্থনার জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেই দক্ষিণার রুমে ঢুকলো সৈকত। সাধারণত রোগী দেখতে এলে রোগীকে ব্যথাতুর চেহারার বিছানায় পড়তে থাকতে দেখা যায়। আজ সে চিরচেনা নীতি ভাঙতে দেখল সৈকত। হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে বিছানার পরিবর্তে মেঝেতে পাতানো বিন ব্যাগে বসে আছে রোগী। ব্যান্ডেজ করা পা অবহেলায় ফেলে রেখেছে মেঝেতে। ব্যান্ডেজে পেঁচানো এক হাত, অন্য হাতে কোকের ক্যান ধরা। চেহারায় ব্যথার লেশ মাত্র নেই, ঠোঁটের কোণে হাসির রেশ। তার পাশে বসা দুই যুবক রোগী প্রফুল্ল চিত্তে তাদের সাথে গল্প করছে। সৈকতকে দেখে গালি করে পড়ল। কি অবস্থা মামা? ওর কথার ভঙ্গি দেখে সৈকত সন্দেহী চোখে চেয়ে বলল, রুবাব, তোর ব্যান্ডেজের ভেতরে ভাঙাচোরা আছে কিনা হুদাই পেঁচায় রাখছো? রুবাব নামে ছেলেটা হাসতে হাসতেই বলল, এক্কেবারে পিওর কাটা, হাতে 4 সেলাই লাগছে, পায়ে সে ব্যথা। প্রেমের জ্বালা বড়ই করুণ বন্ধু। রুবাবের কথা শুনে মনে হল সে এই ব্যথা নিয়ে ব্যাপক খুশি। সৈকত ভ্রু কুচকাল। তাও চিল করছিস কিভাবে? প্রেমিকদের অল্পতে ভেঙে পড়তে হয় না, প্রেমিকদের সহিষ্ণু হতে হয়। সহিষ্ণুরা সবকিছুতে চিল করে। প্রেমিকার কান্না ছাড়া কোনো কিছু তাদের আহত করতে পারে না বলেই বিজয়ে হাসল রুবাব। ভাবখানা এমন যেন খানিক আগে কেউ ওর দিকে মেডেল ছুঁড়ে মেরেছে আর সে হাঁটা ক্যাচ করতে পেরেছে। রুবাবের পাশের বিন ব্যাগে বসতে বসতে সৈকত প্রশ্ন করল, কাহিনী কি? রোগীর পাশে আগ থেকে বসেছিল দুই যুবক, নাম অন্তর আর নাহিদ। উত্তরটা দিল অন্তর হাসতে হাসতে। শালার তারানি খাইছে। ঘটনা হলো, রুবাব একটা মেয়েকে ভালোবাসে। নাম সেজতি, প্রেমের বয়স 2 বছর ছুঁয়েছে। রুবাব স্বাধীন প্রফুল্ল যুবক, গা ভাসিয়ে প্রেম করছে, কোনো বাধা নেই। সেজতি রক্ষণশীল পরিবারের মেয়ে। প্রেম ভালোবাসা পারিবারিকভাবে নিষিদ্ধ। বলা হয়ে থাকে নিষিদ্ধ কাজে আসক্তি বেশি। এই আসক্তিটাই ঘিরে ধরেছে সেজতিকে। ভার্সিটির বড় ভাইয়ের সাথে কিভাবে যেন প্রেম হয়ে গেল। মনের লেনাদেনা হলো। রাত জেগে কথা বলা, সময় পেলে মুক্ত পাখির মতো বাইকে ঘোরা, সিনেমা দেখা, ক্যাম্পাসে ঘন্টার পর ঘন্টা একসাথে বসে থাকা। পরিবারের অগোচরে লুকিয়ে চুবিয়ে বেশ চলছিল সেজতির প্রেম। বিপত্তি বাঁধল মাসখানেক আগে। কোনো একভাবে বোনের প্রেম কথা জেনে যায় সেজতির ভাই সাদাত, পেশায় পুলিশ। তারপর সেজতিকে শ্বাসে ঘরবন্দি করে ফেলে। বেডটের হাওয়া নিষেধ। মুক্ত বিহঙ্গ যেন ডানা কেটে মাটিতে আছড়ে পড়ল। বিরহে চোখে সর্ষে ফুল দেখল যুগলের। সমাধান স্বরূপ রাত বিরাতে ছাদ দর্শনে নামলো তারা। লুকিয়ে চুপিয়ে মধ্যরাতে সেজতির বাসার ছাদে গিয়ে দাঁড়ায়। আশেপাশে দাঁড়িয়ে কখনো আকাশের চাঁদ দেখা,
কখনো আবার একে অপরের চাঁদ মাখা মুখ দর্শন আর দুটো আলাপ সেরেই বাড়ি ফিরে। গতকাল রাতেও গিয়েছিল। বিধি বাম টের পেয়ে বসলো সাদাত, হাতে নাতে ধরে ফেললো। তোপের মুখে পড়ে প্রাণ নিয়ে বাঁচতে চারতলার পাইপে নামতে ধরল। তাড়াহুড়ায় অসাবধানতা বশত নিচে পড়ে গেল। ভাগ্য ভালো নিচে বালির স্তূপ ছিল, বেশি একটা লাগে না। বালির স্তূপে বেলচা ছিল, সেটা হাতে লেগেছে। হ্যাঁ, ততক্ষণে নিচে নেমে গেছে সাদাত। এক হাতে রিভলভার, অন্য হাতে লাঠি। ধাওয়া করলো আবার। কাটা হাত নিয়ে নিয়ে প্রাণপণে দৌড় দিল রুবাব। নিজের কাঁধে খুনের দায় না নিতে রিভলভার কোমরে গুজে লাঠি তাক করে পেছনে রীতিমতো দৌড়াচ্ছে সাদিক। এই দৃশ্যখানা কল্পনা করে না চাইতেও হেসে ফেলল সৈকত। হাসি থামিয়ে বলল, প্রেমের জ্বালায় হাত কাটছে বুঝলাম, কিন্তু পা পা কি প্রেমের বিরহে শহীদ হয়েছে? নাহিদের হাসি চেপে বলল, পালাবার সময় উস্টা খেয়ে গুষ্টি ভুলে নখ উল্টে ফেলেছে। সৈকতের হাসি নিভল এবার। চেহারায় চিন্তার রেখা টেনে বলল, এই শরীর নিয়ে কেমনি ফিলি ভাই, একটা ফোন দিবি না? দৌড় প্রতিযোগিতার পর কাঁধে করে নিয়ে আসতাম। সৈকতের কথায় সাহায্যের ইঙ্গিত থাকলেও রুবাব সেটাকে কৌতুক হিসেবেই নিল। হতাশ স্বরে বলল, মজা লস। আমার মতো অবস্থা হলে বুঝবি কত ধানে কত চাল। অন্তর প্রতিবাদী সুরে বলল, আমি হইলে ধান চাল এক কইরা শালারে ডুবাইতাম। তোর মতো আহত হইলে পালাইবার সময় শালার বইনরে লইয়া আইতাম। সৈকত বলল, হাত লক্ষণ সেনের মতো পালাতে গেলি কেন? ধরা যখন পইরাই গেছস তখন কনফেস করে ফেলতি। প্রেমিকদের শুধু সহিষ্ণু না, সাহসীও হতে হয়। রিভলভার দেখলে বিয়ার আগে নিজের জানের খেয়াল আসে। শালা ভয়ঙ্কর লোক, কনফেস করার সময় নিলে শুট করে দিত। জান নিয়ে ফিরছি এই অনেক। ছেড়ে বলল রুবাব। থেমে প্রতিজ্ঞা সুরে বলল, খালি একবার বিসিএসটা হইতে দে, তারপর শালারে দেখা নিমু। কথার ভঙ্গিতে দেখে মনে হলো খুনটুন করবে। বন্ধুরা ভয় পেল, আতঙ্ক নিয়ে বলল, কি করবি? রুবাব ফুসফুস করে বলল, তখন আমার সে জুতির সাথে দেখা করতে দিতেছে না, তখন আমিও দিমু। পোস্টিং নিয়ে বাংলাদেশের শেষ প্রান্তে চইলা যাবো। বাসায় গেলেও না চেনার ভান করে বলল, হু আর ইউ? ওর শিশুসুলভ প্রতিশোধের কথা শুনে বন্ধুদের স্বস্তি মিলল, হাসিও। হাসির পর্ব শেষে নাহিদ বলল, আন্টি আঙ্কেল রে কেমনে ম্যানেজ করলি? রুবাব বলল, মা বাবা বাসায় নেই, কাল বিকেলে গ্রামের বাড়ি গেছে। মুন আছে শুধু। মন নামটা কানে যেতে এতক্ষণ ভুলে বসা স্বপ্নের কথা মনে পড়ল সৈকতের। চোখে ভাসলো হৃদয় নিংড়ানো বৃষ্টি। মন আওড়ালো আমার চন্দ্র কথা শব্দ দুটো। কানে প্রতিধ্বনি তুলল সৈকতের। অস্বস্তি ভেসে উঠল মুখে। রুবাব সুখ সুখ ভাব নিয়ে বোনের গল্প করছে। মুন তো আমারে দেখে কেঁদেই বেহুশ। সারা রাত জেগে বসেছিল। কত করে বললাম ঘুমাতে, যায় নাই। জেগে জেগে সেবা করছে। আজ ভার্সিটিতেও যায় নাই। যাইতে বলায় মায়ের মতো চোখ রাঙালো। পাগলি। বোনের কথা বলবার সময় রুবাবের মুখখানা উৎফুল্ল হয়ে গেল। বোনের প্রতি তীব্র স্নেহ আর ভালোবাসা, সন্তুষ্টি প্রকাশ পাচ্ছিল। অন্তর বলল, মেয়েটাকে কষ্ট দিলি কেন? আমাদের ফোন দিতি, আমরা আসতাম। বন্ধুর বোনকে বোনের চোখেই দেখে ওরা। তোর বোন মানেই আমার বোন ধরনের চিন্তাধারা সবার। স্নেহ ছাড়া ভিন্ন কোনো অর্থে ইতিপূর্বে দেখেনি কেউ। সেই স্নেহ থেকে নাহিদ আর অন্তর এটা ওটা বলছে, কিন্তু সৈকত কিচ্ছু বলছে না। মুখে অস্বস্তি রেখা টেনে নিশ্চুপ স্বপ্নে বিয়ে করা বউয়ের গল্প শুনছে। এলোমেলো স্বপ্নের উপর বিরক্ত হচ্ছে। এমন অদ্ভুত স্বপ্ন আসার মানে কি? আজ রুবাবের গল্পের ট্রেন চলছে বোনকে ঘিরে। এতে সৈকতে বিরক্তি বাড়ছে। এমনিতেই এলোমেলো ভাবনা আসছে মাথায়, তার উপর রুবাবের বোনের গল্প শেষই হচ্ছে না। আজকে রুবাব একটু বেশি বোনের গল্প করছে না? ভ্রুকুচ খেল সৈকত। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, পড়াশোনা কদ্দূর তোদের? একসাথে গ্রাজুয়েশন শেষ করে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে ওরা। মাস কয়েক বাদেই পরীক্ষা। পড়ার বেশ চাপ। ক্যারিয়ার গড়ার লক্ষ্যে রাত দিন এক করে পড়ছে সবাই। এই সবাইয়ের দলে ছিটকে পড়া মানুষ রুবাব। পড়াশোনার ব্যাপারে কিছুটা হেয়ালিপনা আছে তার মাঝে। সে জ্যোতিকে বিয়ে করতে হবে বলে ইদানিং সিরিয়াস হয়েছে। মনের টপিক বদলে পড়াশোনার দিকে ঘুরল। কে কোন বই পড়ছে সে নিয়ে চলল আলোচনা। সৈকতের অস্বস্তি কাটল, কিন্তু সেটা কেবলই ক্ষণিকের তরে। কথার মাঝে আকস্মিক ডেকে উঠল রুবাব। মুন, মুন শুনে যা। কথা বলছিল সৈকত, দৈবাত থেমে গেল। সেই ক্ষণে কানে এলো একটা মিষ্টি স্বর। আসছি ভাইয়া। ওই স্বর শুনে কথার খেই হারিয়ে ফেল সৈকত।
নুপুরের ঝনঝন শব্দ তুলে কেউ একজন এগিয়ে আসছে। কাল রাতের অমন স্বপ্নের রেশ ধরে সৈকতের মাথায় তখনও চলছে আলোড়ন। কিছুতেই মুছতে পারছে না, ভুলতে পারছে না অদ্ভুত অনুভূতি। কিছুতেই মুছতে পারছে না, ভুলতে পারছে না। অদ্ভুত অনুভূতি হচ্ছে, অস্বস্তি হচ্ছে, বুক কেঁপে উঠছে। প্রশ্নবিদ্ধ হবার ভয়ে সৈকত দুহাতের তালুতে মুখ চেপে অস্বস্তি ঢাকলো। নুপুরের শব্দ তোলা পথযোগল এসে রুমের দরজায় দাঁড়ালো। ধীরে বলল, ডেকেছিলে ভাইয়া? অন্তঃস্নেহের সুরে বলল। মুন, ভালো আছো? পড়াশোনা কেমন চলছে? মন হেসে বলল। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? নাহিদ উত্তর দিল। আমরাও ভালো আছি। পিচি, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। রুবাবের দিকে নজর রাখবে। রাত 12টার পর কোনোভাবে বাসা থেকে বের যেন হতে না পারে। বের হলেই আমাদের ইনফর্ম করবে। প্রেম ট্রেম ব্যান করা হয়েছে ওর জন্য। পারবে? মন সায় জানালো। রুবা প্রসঙ্গ ঘুরালো। রান্না করে কি করছিস? রাতে ঘুমাসনি? এখন গিয়ে ঘুমাবি, লাঞ্চ বাইরে থেকে আনবো। বুকের তোলপা নিয়েও অনড় ছিল সৈকত। স্বপ্ন যেমনই আসুক, বন্ধুর বোনকে স্নেহ ছাড়া ভিন্ন নজরে দেখবে না। কিন্তু মন সে কি আর প্রতিজ্ঞা মানে? সে তো অবাধ্য। অনরতা ভেঙে চোখে বাধ্য করলো স্বপ্ন দেখা মেয়েটার মুখে বাস্তবে মায়া কতখানি পরখ করতে। চোখ থেকে হাত ছুঁড়ে তাকালো সম্মুখে। চোখ আটকালো শ্যামবর্ণের গোলগাল মুখখানায়। ডাগর চোখ আর পেশিবহুল গাল দুটোয় এক সমুদ্র মায়া। চাঁদের মতো কোমল মুখখানা একবার দেখলে দেখতে ইচ্ছে করে। এই জন্যই বোধহয় স্বপ্নে চন্দ্রকথা বলে রেখেছিল। স্বপ্নের মতো তার চোয়ালে লজ্জা না থাকলেও মায়া ঠিকই আছে। একটা লাল থ্রি পিস পরনে, এলো চুলে পনিটেল বাঁধা, কটা চুল বেরিয়ে এসেছে কপালের দুই ধারে। সাধারণ বেশভূষা, অথচ সৈকতের মনে হলো তার সামনে লাল বেনারসিতে বধূ বেশি মন দাঁড়িয়ে আছে। আগে কখনো খেয়াল করা হয়নি মেয়েটার মুখে ভাষার এতখানি মায়া। আজ খেয়াল করলো, আটকালো বোধ হয়। হৃদস্পন্দন বাড়ল, কানে বাজলো আমার চন্দ্র কথা। মন তখন শাসনের সুরে চোখ রাঙিয়ে বলল, এই শরীর নিয়ে বাইরে যাবার নাম নিবে না তো। আমি কিন্তু বাবাকে বলে দিব চুপচাপ ঘরে বসে থাকো, আমি রান্না করব। থেমে ভাইয়ের বন্ধুদের দিকে চোখ ঘুরে স্মিত হেসে শ্রদ্ধার সাথে বলল, আপনারা লাঞ্চ করে যাবেন। এইখানে দ্বিতীয়বার স্বপ্নবোধ দৃষ্টিতে দৃষ্টি মিলল সৈকতের। মেয়েটার ওই টাকর চোখ জোড়া দৃষ্টি হৃদস্পন্দন বাড়ালো সৈকতের। ঠোঁটের কোণের হাসিটা বুকটা কেঁপে উঠালো। মেয়েটা সাধারণ চোখে তাকিয়েছে, অথচ সৈকতের মনে হলো এর চেয়ে গভীর দৃষ্টি দুটি নেই। মেয়েটা জানেও না সে কতটা গভীরভাবে কারো স্বপ্নে এসেছে, কারো বুকে তোলপাড় তুলছে। আজ মেয়েটাকে দেখে ও স্নেহ আসছে না, অদ্ভুত অনুভূতি হচ্ছে। প্রশ্নবিদ্ধ অনুভূতি আর অস্বস্তিতে বোধ হয়ে যাচ্ছিল সৈকত। এ পর্যায়ে প্রসন্ন হাসলে রুবাব। ভীষণ কোমল স্বরে বলল, আচ্ছা, যাব না, অনলাইন থেকে অর্ডার দিব। তাও তুই কিচেন থেকে বের হ। মন চলে গেল। একটা দম বন্ধ অনুভূতি নিয়ে বসে রইল সৈকত। বাকিরা গল্প করছে। মন মিনিট পাঁচেক বাদে আবারও ফিরে এলো। হাতে চা নাস্তার ট্রে, সবাই বিন ব্যাগে বসা। ট্রে রাখতে হলে নিচেই রাখতে হবে। মন চায়ের দিকে চোখ বুলালো। অন্তরা নাহিদ বেশ আপত্তি জানালো চা আনাতে। রুবাব ট্রে হাতে নিয়ে আদেশ দিল, কিছু লাগলে আমরা নিবে। তোকে যেন লাঞ্চের আগে তোর রুমের বাইরে না দেখি। মন যাওয়াত হলো। ট্রে রেখে সবাইকে চা নেওয়ার ইশারা করলো রুবাব। সবাই নিল, সৈকত ছাড়া। সে তখনও অসার গম্ভীর নিশ্চুপ অনুভূতির আলোড়ন নিয়ে বসে আছে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। রুবাবকে পরখ করে কিছুটা হিয়ালি করেই বলে উঠল, সৈকত, তুই কি নতুন জামাই? চা না নিয়ে নতুন জামাইয়ের মতো বসে আসোস কেন? চা নে। সহজা হকচকিয়ে উঠল সৈকত। বিস্ময়ের অস্বস্তি নিয়ে চাইলেও। মন ভাইয়ের কথা শুনে কৌতূহল নিয়ে পিছু চাইলেও দৈব দৃষ্টিতে দৃষ্টি মিলল। সৈকতকে ভীষণ বিচলিত দেখালো। হাঁসফাঁস করে উঠল। রুবাব ভ্রু কুচকাল। তোর এমন লাগতেছে কেন? কিছু হয়েছে? সৈকত মনে মনে বলল, স্বপ্নে তোর বোন আমার চন্দ্রকথা হয়ে গেছে। কথাটা বলতে পারল না সে। আনমনে কেবল একটা শব্দ উচ্চারণ করলো। শালা। কেউ জানলো না তার স্বপ্নের কথা, বুঝলো না শালা বলার কারণ। হোম ডেলিভারিতে লাঞ্চ অর্ডার দিয়েছে রুবাব। ডেলিভারি ম্যান খানিক আগে ফোন দিয়েছে। গলির মোড়ে রাস্তার কাজ চলায় ভেতরে আসা যাচ্ছে না, যেন গিয়ে রিসিভ করে। রুবাব মনকে ডেকে বলল রিসিভ করতে। মন বের হবার পরে মনে পড়লো এত পার্সেল মন একা আনতে পারবে না।
এদিকে সে নিজেও যেতে পারছে না। অগত্যা বন্ধুদের সাহায্য নেওয়ার চিন্তা করলো। নাহিদ ওয়াশরুমে, অন্তর ফোনে কথা বলছে। সৈকত বসে ফোন দেখছে। রুবাব সৈকতকেই বলল। মুন একা পারবে না, তুই একটু ওর সাথে জানা সৈকত। সৈকত বিস্ফোরিত চোখে চাইল। সে তখন থেকে মন থেকে পালাতে চাইছে, অথচ ক্ষেত্র বিশেষ মনের সামনেই পড়তে হচ্ছে। চাপা শ্বাস ফেলে মনে মনে বলল, কাল রাতে তোর বোন আমাকে হালাল করেছে, আজ তুই হালাল করছিস। যাচ্ছি। বলেই পা বাড়ালো। কদম বাড়ার সাথে সাথেই ক্রমশ বাড়ল অস্থিরতা, অস্বস্তি। বুকে তোলপা নিয়ে মুখোমুখি হলো স্বপ্নে বিয়ে করা বউয়ের সাথে। অনুভূতি আলোড়ন বুকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে সৈকত। দৃষ্টি নিবদ্ধ সম্মুখে, হয়তো দেখা যাচ্ছে তার স্বপ্নবধূ চন্দ্রকথাকে। ব্যস্ত পায়ে এক প্রকার দৌড়েই সিঁড়ি বেয়ে নামছে। সৈকতের আকস্মিক ভয় হলো, মেয়েটা যদি পড়ে যায়। সে উদ্বিগ্ন স্বরে ডেকে উঠল। চন্দ্রকথা। সেই ডাকটা চন্দ্রকথার কর্ণকুহরে পৌঁছালো ঠিকই, কিন্তু সে ফিরল না। এই নামের মালিক তো সে নয়, তবে পিছু ফিরবে কেন? সে অবিচল গতিতে ছুটল। সৈকত হতাশ শ্বাস ফেলল। বন্ধুর এই বোনটার স্বভাব বরাবরই শান্ত, চাঞ্চল্য তার ধাতে নেই। আজ তবে চঞ্চল হলো কেন? তাকে অশান্ত করবার জন্যই কি? সৈকত পায়ের গতি বাড়ালো। সে যতক্ষণেই নিচে নামলো ততক্ষণে মন উঠোন পেরিয়ে গেছে। সৈকতের আগে মন পৌঁছালো ডেলিভারি ম্যানের কাছে। 5 জনের কয়েক পদের খাবারের ভারী ব্যাগের ভার বইতে পারল না মন। ভারে মুখ কুঁচকে ফেল। সেই মক্ষম সময়ে একজোড়া সাহায্যের হাত এগিয়ে এলো। মন মুখ তুলে চাইল। অপ্রত্যাশিত মানুষকে দেখে যার পর নাই অবাক হলো, হকচকে গেল কিছুটা। আমি পারবো তো? সৈকত প্রত্যুত্তরে না করলো না। কি বলবে, কি সম্বোধন করবে তার জড়তা ভীষণ। চোখে চোখও রাখলো না, আর না কিছু বলল। কেবল দায়িত্ব পালন করলো। মনকে বিস্ময়ের মাঝে রেখে নিঃশব্দে আলতো করে সবগুলো ব্যাগ তুলে নিল নিজ হাতে। তারপর মনকে যাবার ইশারা করে পা বাড়ালো। রাস্তায় কাজ চলছে। রাস্তা জুড়ে ছড়ানো ছিটানো কংক্রিটের। অতগুলো ভারী ব্যাগ নিয়ে চলতে বেগ পেতে হচ্ছে সৈকতের। মন তা খেয়াল করে সৈকতের পাশে এসে বসলো। আমাকে কয়েকটা প্যাকেট দিন ভাইয়া। এ পর্যায়ে চোখ তুলে তাকালো সৈকত। বেরোবার সময় মাথায় কাপড় টেনে এসেছে মন। লাল ঘোমটায় ওকে বউ লাগছে সৈকতের কাছে। মেয়েটা বউ হয়ে ঘুরছে নাকি ওর কাছেই লাগছে? চোখ সরালো সৈকত, বিরক্তির শ্বাস ফেল। কাল রাতে ওর স্বপ্নে এসে বিয়ে শাদী করেই আজ ভাইয়া রাখছে। সম্বোধনটা ভালো লাগলো না সৈকতের। খেয়াল করে দেখলো এই ক্ষণে এই মেয়েটাকে সেই বন্ধুর বোনের চোখে দেখতে পারছে না, একেবারেই না। কাল স্বপ্নে আসবার পর সব এলোমেলো হয়ে গেছে। অনুভূতি আলোড়ন একপক্ষীয় বলেই বোধহয় সৈকত বিরক্তি প্রকাশ করতে পারল না। কেবল গম্ভীর মুখে বলল, নো। মন খানিকক্ষণ চুপ রইল। কয়েক কদম এগিয়ে থেমে গেল। কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, এতগুলো প্যাকেট আপনার একার নিতে কষ্ট হচ্ছে, আমাকে প্লিজ কয়েকটা দিন। উদ্বিগ্নতা আর আকুতি নিয়ে বলা কথাটা শুনে সৈকতের গম্ভীরতায় ভাটা পড়ল। সে স্বর নরম করে বলল, আম ফাইন। রাস্তায় কংক্রিট, দেখে শুনে হাঁটো, পায়ে লাগবে। মন জোর গলায় বলল। প্লিজ। সৈকত এবার কিছুটা জোরেই বলল। নো চন্দ্রকথা। বলেই নিজেই আক্কেল গুরুম হলো। কি বলে ফেললো এটা? একদলা অস্বস্তি এসে চেপে বসলো চোয়ালে। সে কেসে উঠল। মন ভ্রু কুচকে বলল, চন্দ্রকথা কে ভাইয়া? সৈকত ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। বলতেই পারল না, আমার স্বপ্নে দেখা বধূ তুমিই আমার চন্দ্রকথা। ইতস্তত করল। কি উত্তর দেবে ভেবেই পেল না। খানিকটা সময় নিয়ে বলল, সরি ফর স্লিপ অফ টাং। মন সন্ধিহান চোখে তাকালো। তারপর স্মিত হাসল। সে ধারণা করল চন্দ্রকথা সৈকতের প্রেমিকা। ভুলে রেখে ফেলেছে চন্দ্রকথা। এমন নাম হয় না, নিশ্চয়ই সৈকতের দেয়া নাম। ভ্রু নাড়ালো সে। সৈকত ভাইয়া তো ভালোই রসিক। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন করা উচিত নয় বলে প্রশ্ন করল না। সুপ্রতিভ হেসে বলল, ইটস ওকে ভাইয়া। বাকি পথ কথা হলো না। নিচতলার ডাইনিংয়ে খাবার প্যাকেটগুলো রাখলো সৈকত। মন চওড়া হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। সুন্দর হৃদয়গ্রাহী ঝলমলে হাসি দেখে সৈকতের চিত্ত নড়ে উঠল যেন। সৈকত স্থির চোখে পরখ করলো হাসিটা। ওর অবচেতন মনের ইচ্ছে হলেও বলতে, থ্যাংক ইউ লাগবে না, ভাইয়া ডাকা বন্ধ করে দাও, তাহলেই হবে। যে ইচ্ছেতে লাই দিলেই বন্ধুত্বের আঁচ পড়বে, সেই ইচ্ছেতে লাই দিতে নেই।
সৈকত চাপা শ্বাস ফেলে হাঁটা ধরল। মন খাবার বাড়তে বাড়তে বলল। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। সৈকত থেমে গেল, ঘাড় ঘুরে চাইল। কাচের পেটে টুংটাং শব্দ তুলে খাবার বাড়ছে মন। ভঙ্গিতে গিন্নি, মাথায় ঘুমটা, চোয়ালে ব্যস্ততা, স্বরে সম্বোধন। ভাবখানা এমন যেন অফিস ফেরত সৈকতের বিবাহিত বউ তাকে খেতে ডাকছে। মেয়েটা অজানায় বউ জনক আচরণ করে সৈকতের দহন বাড়ানোর পায়তারা করছে। না, এই মেয়ের সামনে বেশিক্ষণ থাকা যাবে না। সৈকত একসাথে খেতে বসতেই অপারগ হয়ে পড়ল। মন প্রশ্নবিদ্ধ স্বরে বলল। আমি তো ভাইয়ার খাবার রুমে নিয়ে যাবার কথা ভেবেছিলাম, তাহলে সবার খাবার রুমে দেব? সৈকত সায় জানিয়ে হাঁটা ধরল। মন টেবিলে পরিবেশন করা খাবার আবার গুছিয়ে নিতে শুরু করলো। সৈকত যেতে গিয়ে থেমে গেল। ইচ্ছে হলো মনকে হাতে হাতে সাহায্য করতে, কিন্তু দুজন একসাথে খাওয়া নিয়ে গেলে ব্যাপারটা রুবাবের চোখে দৃষ্টিকটু লাগে নাকি এই ভয়ে সাহায্য করলো না। অবিচল হেঁটেই গেল। খানিক বাদে প্লেট নিয়ে মন এলো উপরে। রুবাব ভ্রু কুচকে বলল। আমার দিকে এমন করে চাইয়া আসোস কেন? মন বলল। তুমি তো নিচে যেতে পারবে না, তাই। অন্তর বলল। পিচ্ছি, তোমাকে এত কষ্ট করতে হবে না। কি কি আনতে হবে বলো, আমরা নিয়ে আসছি। মন মানা করলো। অন্তর আর নাহিদ নিচ থেকে একে একে খাবার সরঞ্জাম উপরে আনতে লাগলো। সৈকত জড়তা নিয়ে বসেছিল রুবাবের পাশে। ও দৃষ্টি রুবাবের দিকে, মনে কিছু না ভেবেই চলেছে। ওর এমন চাহনি দেখে রুবাব কেশে বলল। আমার রূপ কি বেয়ে বেয়ে পড়তেছে? সৈকতের ধ্যান ভাঙলো, জড়তা কাটিয়ে আকস্মিক হেসে উঠল। দেখতেছি তোর রূপ যে বেয়ে বেয়ে কোথায় গিয়ে দেখতেছি তোর রূপ যে বেয়ে বেয়ে কোথায় গিয়ে পড়ে। কৌতুকে সুরে বললেও রুবাব নিচে রাগ দেখালো। আমার রূপ বেয়ে বেয়ে কোথায় পড়ে সেটা সে যদি দেখবে, তুই আমারে অমন নজরে দেখবি কেন? তুই কি আমারে ভালো টালো বাইসা ফেলছস? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আই এম ইন্টারেস্টেড ইন ওম্যান, নট ম্যান। বন্ধু এমন ইঙ্গিত শুনে মাথা ভো ভো করে উঠল সৈকতের। চোখ রাঙিয়ে বলল। আস্তাগফিরুল্লাহ, আমি তোরে বন্ধুর নজরে দেখতেছিলাম। আমার না তোর মতলব খারাপ। সকাল বিকাল তওবা কর। রুবাব সন্ধি চোখে বলল। সত্যি তুই অন্য কোনো নজর দেখোস নাই তো? ওই যে গালে দাড়ি গোফের সাথে মেকআপ করে ফাউট করে সেলফি নেয় যে কতগুলো ছেলে চায় যে ওদের নজরে, সত্যি করে ক। বলতে বলতে রুবাব দূরে সরে গেল। বাজে বকিস না, আমার নেচার ঠিকই আছে। সৈকত যেন বিব্রত বোধ করছে। তার বন্ধু বলে এই বন্ধুটি লাগামহীন, ঠাট্টা ছলে ভয়ঙ্কর কথা বলে ফেলে। রুবাব হাত ছাড়ল। ভয় পাইছিলাম, অমন হলে তোরে ধরে মূত্র পুকুরে বিসর্জন করতাম। শালা তোর মাথা গেছে। রুবাব ঠাট্টা সুরে বলল। শালা রাখবি না, তোর কাছে আমার বোন বিয়া দিব না। সৈকতের স্বপ্ন ভাবনায় বিয়ে হলেও বাস্তবিক ভাবনা বিয়ে অবধি চায়নি। সে ঠাট্টা স্থলে বলল। যেভাবে বলতেছিস যেন তোর বোনকে বিয়ে করার জন্য আমি শনি মঙ্গলবার চিরামুড়ি খেয়ে তোর বাড়ির দরজায় বসে অনশন করতেছি। চিরামুড়ি খেয়ে অনশন তো দূরে থাক, ছক্কা মেরে অক্কা পেয়ে বসলেও বন্ধু বান্ধবের কাছে বোন বিয়া দিব না আমি। হাসতে হাসতে বলল রুবাব। নাহিদ আর অন্তর মিলে সব খাবার রাখলো। সবশেষে পানির জগ নিয়ে উপরে এলো মন। রুবাব বলল। তুইও বসে যা আমার সাথে। না, আমার খিদে নেই, পরে খাবো। রুবাব চাইলেও বোনের পানি। বোনটা বোধহয় তার বন্ধুদের সাথে খেতে অপারগ। রুবাব সব আইটেম থেকে একটু একটু নিয়ে একটা প্লেটে রাখলো। তারপর প্লেটটা বোনের হাতে দিয়ে বলল। মুভি ছেড়ে খেতে বসার অভ্যাস গেল না তোর? নে ধর, পুরো প্লেট শেষ করবি। আমি রুমে গিয়ে চেক করবো কিন্তু। সৈকত মনের পানে চেয়ে মনে করলো খানিক আগে ঠাট্টার স্থলে বলা রুবাবের কঠিন কথাটা। ভাবলো এই মেয়েটাকে কখনো তার চাইতে হবে রুবাবের কাছ থেকে? এমন দিনও আসবে? না, না আসুক, তাকে কখনো চাইতে না হোক। বাকি বন্ধুরা বিকেলে অবধি থাকলেও লাঞ্চের পর টিউশনের বাহানায় বিদায় নিল সৈকত। টিউশনই নয়, মূলত মনের ভাবনা তাকে তাড়া করছিল। ঘড়ি কাটায় রাত 12টা। পা টিপে টিপে বাড়ি থেকে বেরোচ্ছে রুবাব। উদ্দেশ্য প্রেমিকার বাড়ি। কাল অমন ধরা খাওয়ার পর থেকে সেজদিকে ফোনে পাওয়া যাচ্ছে না। মেয়েটা কেমন আছে কে জানে। অস্থির লাগছে রুবাবের। মনে হচ্ছে এই ক্ষণে প্রেয়সীর মুখখানা দেখা বাধ্যতামূলক। না দেখা অবধি এই অস্থিরতা কমবে না, ঘুমটি নামবে না, শান্তি পাবে না, কথা বলা লাগবে না। দূর থেকে এক পলক তাকে সুস্থ সুন্দর দেখতে পেলেই রুবাবের বুকের কাঁপুনি থামবে। ঠিকমতো হাঁটতে পারছে না সে। পায়ে চাপ লাগলেই ভীষণ ব্যথা লাগছে। এক পায়ে ভর দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে। তবু এই কষ্টটা তুচ্ছ মনে হচ্ছে রুবাবের। শরীরে কষ্টটা থেকে মনের কষ্টের ভার বেশি। মনের কষ্টে সইতে পারবে না সে।
আজ না গিয়ে পরে গেলে যদি দেখে জোর টোর করে বিয়ে দিয়ে দিয়েছে সেজুতিকে, না, এটা হতে দেওয়া যাবে না। মেয়েটা তার মনের পুরোটা জুড়ে, তাকে হারালে পাগল হয়ে যাবে রুবাব। হারানোর ভয় কাজ করতেই পায়ের গতি বাড়ালো রুবাব। পুলিশ চালকের ভয় ডর ভুলে যান হাতে নিয়ে রুবাব চলল প্রেমিকার সন্ধানে। সেজুতির বাসার কাছে যখন পৌঁছলো তখন ঘড়ি কাটায় রাত 1টা ছুঁই ছুঁই। রুবাব নিশ্চুপ দাঁড়ালো বহুতল ভবনের সামনে। 8তলা ভবনে 5ম তলায় থাকে সেজুতির পরিবার। বাবার অবর্তমানে ভাইয়ের হাতে গোটা সংসার, 2 ভাই 1 বোন আর মাকে নিয়ে পরিবার। বড় ভাই সাদাত ভীষণ কঠোর মানুষ, পুলিশি অবতার ঘরে বাইরে সবখানে থাকে। রুবাব খানিকক্ষণ চেয়ে রইল 5ম তলার উত্তর দিকের বারান্দায়। যোগাযোগের তো উপায় নেই, মেয়েটাকে কিভাবে জানাবে সে এসেছে। রুবাব আশায় রইল নিজ থেকে আসুক সেজুতি, কিন্তু সে এলো না। রুবাব এবার আশেপাশে খুঁজে একটা ইটের কণা খুঁজে নিল। কিয়ৎক্ষণ অপচয় না করে ছুঁড়ে মারল উপরে। দুর্ভাগ্যজনকভাবে ঢিল গন্তব্যে গেল না। 5তলা না গিয়ে লাগলো 4তলার জানালায়। ঝনঝন করে বিকট শব্দ হলো। ঢিলমারা জানালা খুলে উকি দিলেন এক ভদ্রলোক। আশেপাশে উপর নিচে সবটা বড় করতে লাগলেন। শিট বলে মুখ কুচকে লুকিয়ে পড়ল রুবাব। ভদ্রলোক জানালা বন্ধ করলেন খানিক বাদে। রুবাব আবার ঢিল ছুঁল। এবার গিয়ে পড়ল 5ম তলার দক্ষিণ দিকে। ঘটনার পুনরাবৃত্তি হলো। 3য়বারের সময় এক লোক দেখে ফেলল। ভদ্রলোক বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। মুখে মাস্ক পরা একটা ছেলেকে ঢিল ছুঁতে দেখে চেঁচিয়ে উঠলেন। এই ছেলে, কে তুমি? দারোয়ান, দেখো তো কে ওখানে। দারোয়ানের চোখে সবে ঘুম ভর করেছিল। চিৎকার শুনে তড়িৎ উঠে বসল। হকচকিয়ে বলল, কে কে? রুবাব চটজলদি কাছাকাছি একটা আম গাছের আড়ালে লুকাতে গেল। হলো আরেক বিপত্তি। গাছের শেকড়ে বসে কেউ মূত্র বিসর্জন করেছিল বোধহয়। পা দিতেই ছপাত করে ছড়িয়ে পড়ল। এই পা ও পা ব্যান্ডেজে লেগে একাকার। সাথে সাথে দুর্গন্ধ নাককে আসতে ঘটনা বোধগম্য হলো রুবাবে। গা রিডি করে উঠল। সরতে চাইল, পারল না। দারুণ তখন টহল দিচ্ছে চারপাশে। দেখলেই বিপদ। রুবাব গা গুলানো অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইল। কি ভয়ানক দৃশ্য! রুবাব অসহায় চোখে চাইলেও 5তলা বারান্দায়। হানমনি বলল, তোমার জন্য জীবনে না হওয়া গুময় অনুভূতিও হয়ে গেল সেজুতি। এই গুময় অনুভূতির বিনিময়ে হলেও একবার দেখা দাও। সে যদি দেখা দিল না, টের পেল না তার প্রেমিক তার দর্শন এসে কিসের দর্শন পাচ্ছে। মিনিট 10 ঘুরে ফিরে দেখলেও দারোয়ান কারো দেখা না পেয়ে আবারও ফিরে বসলো সিটে। রুবাব সচকিত চেয়ে বেরিয়ে এলো। সে যদি বারান্দার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। গেটের পাশে বাঁধা ছিল একটা ট্রেন্ড কুকুর। সাদাতের আদেশে রুবাবকে ধরার কাজে নিয়োজিত ছিল কুকুরটা। রুবাবকে দেখে চিলে ফেললো। সজোরে ডেকে তেড়ে এলো। রুবাব মূত্র মাখানো পায়ে গতি বাড়ালো। অন্ধকারে কাউকে সরে যেতে দেখে দারুণ চেঁচিয়ে উঠল। চোর চোর! তড়িঘড়ি গেট খুলে ধাওয়া করলো। দারুণের আগে ছুটল সাদাতের প্রশিক্ষিত কুকুর। 2য়বারের মতো প্রাণের ভয় কাজ করলো রুবাবের। প্রেমিকা, হাতে সেলাই, পায়ে নখ, সব কিছুর মায়া ভুলে ছুটল প্রাণের মায়ায়। প্রাণপণে ছুটতে লাগলো। হুত পেটে থাকা সাদাত এলো বন্দুক হাতে। ততক্ষণে শোরগোল পড়ে গেছে, চোর এসেছে মহল্লায়। ছেলে বুড়ো সবাই লাঠি হাতে বেরিয়ে এসেছে। সবাই ছুটছে দারুণের পিছনে। রুবাব ছুটতে ছুটতেই পিছু ফিরে দেখলো তার পিছনে একটা কুকুরের পিছনে লাঠি হাতে দারুণের পেছনে বন্দুকধারী সাদার পেছনে এলাকাবাসী। কি কঠিন দৃশ্য! রুবাব যেন এদের মাঝে নিজের প্রাণের বিনাশ দেখল। শরীর হাঁপিয়ে উঠেছে, হাতে পায়ের ব্যথা ভীষণ বেড়েছে। আর দৌড়ানো যাচ্ছে না। রুবাব আকস্মিক রাস্তার পাশের এক গলিতে ঢুকে গেল। মহল্লাবাসী হন্যে হয়ে খুঁজছে রুবাবকে। রুবাব 2 ভবনের চিপায় দাঁড়িয়ে আল্লাহর নাম জপছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতেছে। কোনো এক বাসা থেকে কিঞ্চিত আলো এসে পড়ছে পায়ে। মূত্র মাখো পা নজরে আসতেই রুবাব চাপা শ্বাস ফেলে বলল, দেখা করতে আসলাম তোমারই শনে। তোমার দেখা না পেয়ে পেলাম জানালা দর্শন, মূত্র দর্শন, দারোয়ান দর্শন, কুকুর দর্শন, চোর দর্শন, আর কিসের দর্শন যদি তুমি জানতে সেজুতি। গভীর রাত। কপালে তিত্তির ভাঁজ ফেলে 1 কাপ চা নিয়ে টেবিলে বসেছে সৈকত। বিশেষ প্রস্তুতি পর্বে আসার পর তার পুরো রাত কাটছে পড়ার টেবিলে। সারা রাত না ঘুমিয়ে একটানা পড়ে। ফজর নামাজ পড়ে একেবারে ঘুমায়, তাও 3-4 ঘন্টা। 8টা কি 9টায় উঠে আবারও বসে পড়ে।
বিসিএসের 100 মতো সিলেবাস আয়ত্ত করতে হলেই 3 রাত পড়তে হয়। সৈকত একাগ্রচিত্তে পড়ছে মাসখানেক যাবৎ। বেশ মনোযোগী ছাত্র সৈকত, অনায়াসে ঘন্টার পর ঘন্টা পড়তে পারে, মনোযোগে ব্যাঘাত ঘটে না। আজ হঠাৎ করে মনোযোগে বিঘ্ন হচ্ছে তার, কিছুতেই পড়ায় কনসেন্ট্রেশন দিতে পারছে না। খেয়ালে মন আসছে খুব করে, পড়া আয়ত্ত করতে পারছে না। আজ মনকে দেখবার পর যেন স্বপ্নটা পাকাপোক্ত হয়ে বসেছে মনে, বারবার স্মরণে আসছে। মনের সাথে আজকের কথোপকথনের কানে বাজছে। কিভাবে মনকে চন্দ্রকথা ডেকে ফেললেও সেই প্রশ্ন জাগছে। আচ্ছা, মেয়েটা কি টের পেয়ে গেছে কিছু? চন্দ্রকথার মানে জেনে গেছে? ওটা যে স্লিপ অফ টাং ছিল না, তা টের পেলে কি করবে মেয়েটা? রুবাবকে বলে দিবে? কত প্রশ্ন মনে আসছে সৈকতের। এত খেয়ালের ভিড়েই বিরক্ত লাগছে ওর, নিজের উপর, নিজের বিয়ে আর বউ কেন্দ্রিক ভাবনার উপর। আশ্চর্য, কি হচ্ছে সৈকতের সাথে? স্বপ্ন ভুলতে পারছে না, পড়ায় মনোযোগ দিতে পারছে না। এমন তো কখনো হয় না। কি হলো হঠাৎ ওর? মন মস্তিষ্কে এলোমেলো হলো কেন? ইচ্ছেটা আবারও আবদার জুড়ে বসলো মনকে দেখার, মনকে নিয়ে ভাবার। ওর ভাবনার মাঝে অন্তরে সে দাঁড়ালো দরজায়। ওরা 3 বন্ধু একটা বাসা ভাড়া নিয়ে থাকে, 3 জনেই রাত জেগে পড়ছে। অন্তরে সে তারা দিয়ে বলল, সৈকত, শীঘ্রই চল। সৈকতের ধ্যান ভাঙলো। এত রাতে কোথায় যাব? রুবাব আজ আবার ধরা খাইছে, টয়লেটের ডোবায় ঝাঁপ দিয়েছে নাকি? নাহিদ হাতে দড়ি নিয়ে এসে বলল, মানুষ রিলেশনে গিয়ে প্রেমিকার প্রেম সাগরে হাবুডুবু খায়, রুবাব রিলেশনে গিয়ে প্রেম সাগরের বদলে মূত্র পুকুরে হাবুডুবু খাচ্ছে। সালা, সেই এক কপাল পাইছে। সৈকত হতভম্ব হয়ে গেল। প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার ভাইয়ের কাছে ধরা খেয়ে টয়লেটের ডোবায় ঝাঁপ দিয়েছে? কি সাংঘাতিক কথা! সে যদি মনের সাথে প্রেম করে, তবে রুবাবের ভয়ে তাকেও মনের প্রেমের বদলে মূত্রপুকুরে হাবুডুবু খেতে হবে। ভাবতেই ভীত ঢোক গেলে নিজের উপর প্রেম নিষিদ্ধ করলো সৈকত। এমন প্রেমের চেয়ে চিরকাল একা প্রেম বঞ্চিত থাকাই ঢের ভালো। মাঝরাত্রিরে বাউন্ডুরে সাজে ঘুরছে 3 যুবক। পরনে বাসা কাপড়, 3 কোয়ার্টার, এলোমেলো চুল, চোখে মুখে আতঙ্ক, বুক কাঁপছে ঠিপ ঠিপ। উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াচ্ছে প্রাণপ্রিয় বন্ধুকে। মারমুখী হয়ে জনতা খুঁজছে রুবাবকে। বন্ধু যদি এলাকাবাসীর হাতে পড়েই তবে বলি হতে হবে। এই যাতে সাদাতের হাতে পড়লে রক্ষা নেই। ভয়ানক রেগে আছে সাদাত, চোখ মুখ লাল, নাকে টকা ফুলিয়ে ফোঁস করছে। কেবল সেই জানে ছেলেটা তার বোনের সাথে দেখা করতে এসেছে। বাকিরা চোর হিসেবে ধারণা করেছে। বোনের বদনাম হবে বলেই কারো ভুল ভাঙালো না সে, কেবল নিজ মনে খেপে রইল। কালকের অমন ধরা খাওয়ার পরেও আজ আবার এসেছে ছেলেটা। কত বড় স্পর্ধা! একবার হাতে নাগালে পেলে জন্মের প্রেম ছুটিয়ে জেলে পড়বে। মনে মনে প্রতিজ্ঞা করলো সাদাত। তার ভাবভঙ্গি পরখ করে অন্তর হিস হিসিয়ে বলল, এই বেটাকে দেখ কেমন সাপের মতো ফসফস করছে। গেলবার বাসায় যাবার পর দেখছিলাম ভাবি একটা হিন্দি সিরিয়াল দেখতেছিল, সেখানে একটা মেয়ে এমন ফসফস করছিল। তারপর দেখি চোখের পলকে সাপ হয়ে গেছে। এটাকে নাকি ইচ্ছাধারী নাগিন বলে। এই বেটাকে দেখে সুবিধার লাগতেছে না। নাকটাক নয়তো আমাদের কাছে তো বিনটিনও নেই। নাহিদ ধমকে উঠল, সাপের বিন না খুঁজে মূত্র পুকুর খুঁজ। হ্যাঁ, ব্যাটার মাঝে অ্যানাকোন্ডা একটা ভাই পাইছে। টের পেলে আসতে গিলে ফেলবে, একটু চিবাবে না। আতঙ্কিত চোখে সবাই টয়লেটে ডোবা খুঁজতে লাগলো। আবাসিকালয়ে অমন ডোবা চোখে পড়ছে না। খুঁজতে খুঁজতে হয়রান 3 বন্ধু। অনুসন্ধানী চোখে খুঁজতে খুঁজতে সৈকত বলল, বাবা গ্রাম থেকে শহরে পাঠালো ভালো ক্যারিয়ারের খোঁজে। এদিকে আমি ক্যারিয়ার আর বউ খোঁজার বয়সে মূত্রপুকুর খুঁজতেছি। সবই কপাল। দূর থেকে হালকা আলোয় পানি চিকচিক করতে দেখে আশাভরা স্বরেই অন্তর বলল। ও তো পানি দেখা যাচ্ছে। উৎফুল্ল হয়ে সবাই এগুলো সেদিকে গিয়ে দেখলো ওটা একটা ছোট্ট গর্ত। কোথা থেকে কিঞ্চিত আলো গর্তের পানির উপর পড়ায় ঝলমল করছে। সবাই হতাশ শ্বাস ফেলল। অন্তর বিরক্তি সুরে বলল, এমন কইরা বউ খুঁজলে বউও পাইয়া যাইতাম। এই শালার মূত্রপুকুর গেছে কই? রুবাবরে মেসেজ দিয়া বল লোকেশন অন করতে। নাহিদ ফোন দিয়ে দেখলো ঝুঁকছে না। সে বলল, ওর সাথে সাথে ওর ফোনও মূত্র পুকুরে হাবুডুবু খাচ্ছে। নেটওয়ার্ক পাবে কোথায়? উৎস জনতার দল খানিকটা দূরেই।
রাস্তার মানুষ গিয়ে চিৎ করছে, যেন পুরো মহল্লা উঠে এসেছে। ওই দলের দিকে এগুলো ওরা। রাস্তার পাশে পড়ে থাকা লাঠি দেখে সৈকত বলল, সবাই লাঠি নে। কেন? লাঠি দিয়ে কি করবি? ভ্রু কুচকালো নাহিদ। এলাকাবাসী যে পরিমাণে ক্ষেপে আছে, কিঞ্চিত সন্দেহ হলে আমাদের উপর চড়াও হবে। আমাদের বোঝাতে হবে যে আমরা এলাকাবাসী লাঠি নিয়ে চোর খুঁজতে বেরিয়েছি। একটা লাঠি তুলে নিতে নিতে বলল সৈকত। সবাই লাঠি হাতে ভিড়ের মাঝে ঢুকে গেল। এমন ভাব করলো যেন ওরা এলাকার ছেলেপুলে ঘুম থেকে উঠে এসেছে চোর ধরতে। অন্তর হাই দিতে দিতে এক লোককে জিজ্ঞেস করলো। আঙ্কেল, চোর দেখছেন? ভদ্রলোক হতাশ স্বরে বলল, না, দেখি নাই। কোন দিক দিয়ে ঢুইক্কা গেছে কে জানে। ওই দিকে খুঁজা দেখো। নাহিদ লাঠি নাড়াতে নাড়াতে দারোয়ানকে জিজ্ঞেস করলো, ওদিকে তো নেই। আপনি দেখছিলেন? কোন দিকে গেছে? যেহেতু একই সময় রাস্তার মহল্লার সব ছেলে উপস্থিত, তাই দারোয়ান বিশেষ একটা গ্রাহ্য করলো না। গলির দিকে তাক করলো। সৈকত এইদিকে আয়সা উদাও হইয়া গেছে। এসে সুকৌশলে প্রশ্ন করলো। চেহারা দেখছিলেন? দেখতে কেমন? জানতে পারলে সুবিধা হইতো। দারোয়ান হতাশ সুরে বলল, মুখে মাস্ক পইরা আসছিল, চেহারা দেই নাই। গায়ে নীল গেঞ্জি পইরা আসছিল। বন্ধুর বুক ছিঁড়ে স্বস্তির শ্বাস বেরোলো। চোখে মুখে আসার আলো দেখা গেল। কিছুটা দূরে এসে নাহিদ বলল, রুবাব, জীবনে যদি একটা ভালো কাজ করে থাকে তবে সেটা হলো মাস্ক পরা। দারোয়ান চেহারা চেরেনি, ভালোই হলো। এবার ভালোই ভালোই কেটে পড়া যাবে। অন্তর চিন্তা নিয়ে বলল। দারোয়ান না চিনলেও সাদাত চিনে। বি কেয়ারফুল। উঠ। দারোয়ানের ইঙ্গিত দেওয়া পথের দিকে এগুলো ওরা খুঁজতে থাকলো হন্যে হয়ে। কিছু না, মূত্রপুকুরে দেখা মিলছে, আর না মূত্রে মাখা বন্ধুর। আধ ঘন্টার মধ্যে হন্যে হয়ে খুঁজেও রুবাবের দেখা পেল না। ওদিকে মহল্লাবাসী চোর পালিয়েছে বলে বাসায় ফিরে যাচ্ছে। সাদাত টহল দিচ্ছে বন্দুক হাতে। এখন ওদেরও ফিরতে হবে। ঘুরঘুর করতে দেখলে সাদাত না আবার সন্দেহ করে বসে। চোখে সর্ষে ফুল দেখলো ওরা। কোথায় খুঁজবে রুবাবকে? হাতে পায়ে কাটাছেঁড়া নিয়ে কেমন আছে কি জানে। চিন্তার ভাঁজ পড়লেও তিন বন্ধুর। চিন্তা, হতাশা, ভয় চেপে বসলো চোয়ালে। নাহিদ হাতে থাকা লাঠি ছুঁড়ে মারল রাস্তায়। বিরক্তির সাথে কিছুটা জোরেই পড়ল। সালা কই গিয়ে লুকাইছে আল্লাহই জানে। লাঠিটা শব্দ করে গিয়ে পড়ল দূরে। সেই শব্দ থামার খানিক বাদেই ভীত সন্ত্রস্ত একটা ধীর স্বরে ডাক ভেসে আসলো। নাহিদ! শব্দটা কানে যেতেই ওর চলতি পা থেমে গেল। চেহারায় আসা আলো ছিলিক দিল। সচকিত চাইল। রাস্তার দুই পাশে দেয়াল ছাড়া কোনো মানুষ চোখে পড়ছে না। নাহিদ কাপা স্বরে ডাকলো, রুবাব। রুবাব! পরপর তিনবার তিন বন্ধুর নাম ধরে ডেকে বোঝালো এটা সে, নাহিদ। সৈকত! অন্তর! আর কিছু বলল না, বলতে হলো না। বন্ধুরা সুকৌশলে খুঁজে নিল ওকে। দুই ভবনের মাঝের চিপায় একরাশ আতঙ্ক নিয়ে হেলে আছে। বিধ্বস্ত অবস্থা, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। রুবাব কল দিয়ে নাহিদকে বলেছিল। তোরা একটু আয় তো। নাহিদ জিজ্ঞেস করেছিল, আজ আবার ধরা খাইছস? আসস কই? রুবাবে বিরক্তি নিয়ে উত্তর দিয়েছিল। নাহিদ এটাকে টয়লেটের ডুবে বসে থাকা বলে ধারণা করেছিল। রুবাবকে দেখে যেন প্রাণ ফিরে পেল বন্ধুরা। ওর পায়ে লেগে থাকা মলমূত্রের দিকে ধ্যান না দিয়ে বন্ধুকে আগলে নিল। উদ্বিগ্ন হয়ে বলল, ঠিক আছস তুই? হাতে পায়ের অসহনীয় যন্ত্রণা ঠেলে রুবাব হেসে বলল, গুয়ে ডুবে বসে আছি। আমার গায়ে ময়লা লাগিস না তো? নাহিদ হেসে বলল, আমি ভাবছিলাম তোর জন্য মূত্রপুকুরে ঝাঁপ দিতে হইব। যাক বাঁচলাম, আয় ধুয়ে দেই। বিল্ডিংয়ের কোনায় একটা পানির লাইন ছিল। তিন বন্ধু নিঃশব্দে রুবাবকে ধরে নিয়ে সেখানে গেল। যত্ন করে পায়ের ময়লা ধুয়ে দিল। রুবাব মুগ্ধ চোখে উপভোগ করলো বন্ধুদের যত্ন। দেখে গেল মূত্র দেখে গা ঝাড়া দেওয়া বন্ধুদের ময়লায় গা ভাসানো। রুবাব মুগ্ধ চোখে উপভোগ করলো বন্ধুদের যত্ন। দেখে গেল মূত্র দেখে গা ঝাড়া দেওয়া বন্ধুদের ময়লায় গা ভাসানো। পায়ের অবস্থা তখন করুন, কাটাছেঁড়া পায়ে ময়লা ঢুকে যাওয়া। সেই অবস্থায় দৌড়ানোর ফলে ফুলে ফেপে একাকার। এছাড়া আরো কয়েক জায়গায় কেটে গেছে। অন্ধকার চিপায় ভাঙা কাঁচ ছিল। হুলস্থুল হয়ে পালাতে গিয়ে কাঁচ বিঁধে গেছে। কেটে রক্তারক্তি অবস্থা। পানি দিতেই জ্বলে উঠল, স্পষ্ট হয়ে উঠল রক্তের অস্তিত্ব। যন্ত্রণায় চোখ মুখ খিচে এলো রুবাবের। বন্ধুর চেহারায় মেঘ নামলো নিমিষেই। উদ্বিগ্ন হলে কেউ একচোট গালি দিল সাদাতকে, শালাকে দেখে নিব। হসপিটালে যাব।
ইনফেকশন না হয়ে যায় আবার। দাঁড়া, আমি দেখে আসি বাইরে কেউ আছে কিনা। শালাকে দেখে নিব বলে নাহিদ গেল ওকে দিতে। রুবাব দাঁড়াতে পারছে না। বাকি দুই বন্ধু ওর ভার নিল নিজেদের কাঁধে। পড়ায় প্রভাব পড়বে বলে এক রাতের জন্য নিজ বাসায় না যাওয়া কেরিয়ার কনসার্ন বন্ধুরা পড়া ছেড়ে ওর বন্ধুর কাছে ছুটেছে। নিজের জীবন ঝুঁকি নিয়ে আগলে নিতে এসেছে বন্ধুকে। বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়েছে। এই দৃশ্য, এই বন্ধন কি ভীষণ সুন্দর। রুবাব তৃপ্ত চোখে দেখল বন্ধুত্বের সংজ্ঞা। এই বন্ধুরাই ওর শক্তি, সাহস, সুখ। ওর দিন রাঙানো মানুষ এরাই। রুবাবের মনে প্রশান্তি, ঠোঁটের কোণে হাসি। সৈকত আকস্মিক শার্টের বোতাম খোলা শুরু করলো। রুবাব আতঙ্কিত হয়ে বলল, এই চিপায় শার্ট খুলতেছিস কেন? আমি আগেই আন্দাজ করছিলাম তোর মতলব খারাপ। শালা, কাল তবা করতে বললাম করস নাই, এখন কিছু হলে আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? শালা বাবু দেখলে বোন বিয়ে দিবে না, প্লিজ ভালো হয়ে যা। বাইরে বন্ধু খাতে টহল দিচ্ছে শালাবাবু। এদিকে হাত পায়ে ব্যান। এদিকে এমন করুণ আর গম্ভীর মুহূর্তে ও রুবাবকে কৌতুক করতে দেখে অবাক চোখে চাইল দুই বন্ধু। অন্তরের আর সৈকতের মুখ থেকে গম্ভীরতা সরে গেল। চট করে এই পরিস্থিতি উৎফুল্ল হয়ে গেল যেন। অন্তর মুখ চেপে হাসলো। সৈকত নিঃশব্দে হাসতে হাসতে শার্টের বাকি বোতামগুলো খুলতে লাগলো। রুবাব এবার অন্তরের দিকে তাকে অসহায় চোখে চেয়ে বলল, অন্তর ওরে বুঝা, ঘুমায় অনুভূতির পরও আমি সেজুতিরে ভালোবাসি। এই বদমতলবি যাতে যাতে আমার দিকে নজর না দেয়, আমার ভয় লাগতেছে। অন্তর হাসি থামিয়ে বলল, রাত বিরেতে মূত্রপুকুর নাম করে বাসা থেকে ডেকে এনে তোর কি খেয়াল দেখাচ্ছিস ভাই? সৈকত শার্ট খুলে ফেলল। ভেতরে একটা টি শার্ট আছে। ভাগ্যিস আসবার কালে শার্ট চাপিয়েছিল। শার্টটা রুবাবকে পরিয়ে দিল। শার্টের বোতাম লাগাতে লাগাতে হেসে পড়ল। আমার দিনকাল এতটাও খারাপ আসেনি শালা। নেহা দারোয়ান তোর টি শার্ট চিনে ফেলেছে, নয়তো কে দিত? খুলে 3 বার আস্তাগফিরুল্লাহ পরে ধুয়ে ফেরত দিবি। রুবাব চওড়া হাসল। এটা কৌতুকের নয়, প্রশান্তির। হেসে পড়ল, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ হবে না। নাহিদ এসে গেল। সবাই চলে গেছে, এবার চল। হাসপাতালের করিডোরে বসে আছে এই 3 বন্ধু। ভেতরে রুবাবের চিকিৎসা চলছে। বিষাদী ছায়া সবার চোখে মুখে। পিনপত নীরবতা টেনে প্রহর গুনছে কখন ডাক্তার বের হবে। অপেক্ষার প্রহর শেষে ডাক্তার বেরোলো। জানালো কয়েক জায়গায় কাজ বিঁধে গভীর ক্ষত হয়েছে। তাছাড়া নখে ইনফেকশন হবার সম্ভাবনা আছে। কোনোভাবে পা নাড়াচাড়া করা যাবে না। প্রপার ট্রিটমেন্ট আর ড্রেসিং লাগবে। 1-2 দিন হাসপাতালে থাকতেই হবে। ফর্মালিটি পূরণ করে সবাই রুবাবের কাছে গেল। উদাস হয়ে বসে আছে রুবাব। ওকে ভীষণ চিন্তিত আর বিমর্ষ দেখাচ্ছে। বন্ধুরা কারণ হিসেবে সে যদি বিরহ ধরে নিল। নাহিদ কাজ চাপড়ে বলল, একটু সময় দে, দেখবি সে যদি নিজ থেকে যোগাযোগ করবো তোর সাথে। অন্তর বলল। চাপ নিস না, আমরা আছি। রুবাব অস্ফুট স্বরে বলল। আমার বোনটা পুরো বাড়িতে একা। এতক্ষণে রুবাবের অস্থিরতার কারণ ধরতে পারল সবাই। রুবাব বলল, আমার ফোনে চার্জ নাই, তোদের কারো ফোন দে তো। ও পুরো বাড়িতে একা জানলে ভয় পাবে। ও তো জানে না অলরেডি 4টা বাজে, কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে। এখন জানাতে গেলে হিতে বিপরীত হবে। তোর অবস্থার কথা শুনলে কান্নাকাটি জুড়ে দিবে। তার চেয়ে ভালো জানাস না। সৈকত বলল। বন্ধুরা সায় জানালো। তুই নেই টের পেলে ও ফোন দিবে, তখন কিছু একটা বলে দিস। কাল তো এমনিতেও আঙ্কেল আন্টি ফিরবে, তুই আমাদের বাসায় চলে যাস, তাহলে কেউ টের পাবে না। 2 দিন আগে ওর সামনে পায়ের রক্ত দেখে মনের কান্নার কথা স্মরণে এলো রুবাবের। মেয়েটা শুনলে ভেঙে পড়বে। বন্ধুদের পরামর্শ গ্রহণ করলো। ওদের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল সকাল হতেই। 7 সকালে সৈকতের ফোনে কল এলো মনের। ভাইকে ফোন দিয়ে না পেয়ে ভাইয়ের বন্ধুদের ফোন দিয়েছে। নাহিদ আর অন্তরের ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি তারা। ফোন তুলতেই সুরেলা গলায় বলল, হ্যালো সৈকত ভাইয়া, চিনতে পেরেছেন? আমি মন, রুবাবের বোন। এক নাগারে কথা বলে থামলো মন। ঐশ্বর কানে যেতেই সৈকতের হৃদস্পন্দন বেড়ে গেল আকস্মিক। সে ঠকিল, কিছুটা সময় নিয়ে বলল, হ্যাঁ, কিছু বলবে মন? চটজলদি প্রশ্ন করলো মন। ভাইয়া বাসায় নেই, ফোনও তুলছে না। ভাইয়া কি আপনাদের সাথে? সায় জানিয়ে ফোনটা রুবাবের দিকে বাড়িয়ে দিল সৈকত। রুবাব ফোন কানে ধরতেই জেরা শুরু করলো। সকাল সকাল কোথায় গেছো ভাইয়া? তোমার ফোনটা কোথায়? তুমি ঠিক আছো? রুবাব হেসে বলল। আমি একদম ঠিক আছি, সৈকতদের বাসায় আছি, চিন্তা করিস না। এতে নিশ্চিন্ত হবার কথা থাকলেও মনের চিন্তা কমল না। ভাইয়ের স্বর শুনে সে আন্দাজ করে ফেলেছে। তোমার কথা কেমন যেন শোনাচ্ছে। তুমি সত্যি ঠিক আছো তো ভাইয়া?
সে চিন্তিত স্বরে বলল। রুবাব আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে গেল। নাহিদ ক্যান্টিন থেকে নাস্তা নিয়ে ফিরলেও সেইক্ষণে অবচেতন মনেই বলতে বলতে ঢুকলো। রুবা উঠ, নাস্তা সেরে মেডিসিন নিয়ে রেস্ট নিস, আবার ডাক্তার আসবেন ড্রেসিং করতে। রুবাব সৈকত অন্তর্মুখ বিকৃত করে ফেলল। শিট! ওদিকে মন জেরা শুরু করেছে আবার। কি হলো না হলো অগত্যা রুবাবকে সত্যটা বলতেই হলো। ভাই হাসপাতালে শুয়ে কেঁদে ফেলল মন। জানালো এক্ষুনি যাবে হাসপাতালে। রুবাবের হাজার মানা শুনল না সে। সে অনড়, সে যাবেই। ঘড়ি কাটায় তখন ভোর 6টা। রাস্তাঘাট ফাঁকা। ওদের বাড়ি থেকে এদিকে রাস্তা একেবারেই বিপরীত। গাড়ি পাওয়া যায় না তেমন। মন এদিকে রাস্তা চেনে না, একা আসবে কিভাবে? চিন্তায় পড়ল রুবাব। ভাবনা চিন্তার পর সমস্যার সমাধান হলো কেউ একজন গিয়ে নিয়ে আসবে মনকে। সে কেউটাও এই যাত্রায় সৈকতই হলো। স্বপ্নবধূ থেকে পালাতে চাওয়া সৈকতকে আবারও পড়তে হলো চন্দ্রকথার সামনে, বসতে হলো পাশে। ঋতুতে বর্ষার আগমন ঘটেছে দিন 3 হলো, অথচ বৃষ্টিকোনো আর দেখা নেই। দুপুর বিকেল সাজ লগ্ন পেরিয়ে নুপুর পায়ে টাপর টুপুর শব্দ তুলে বৃষ্টিকন্যা এলো এই সাত সকালে। সৈকত তখন শেখ বাড়ির দরজায়, পকেটে হাত গুজে আশপাশ পরখ করছে। পুরো বাড়িতে কেবল মনের উপস্থিতি বলে ভেতরে যায়নি সৈকত। অস্বস্তি লাগছে তার। মনকে মেসেজ করে বেরোতে বলে গেটের বাইরে অপেক্ষা করছে। মিনিট 2 হয়ে যাচ্ছে, স্বপ্নকন্যা এলো না। এলো বৃষ্টিকন্যা। অকাল বর্ষণে চমকে গেল সৈকত। একচটা বৃষ্টি এসে পড়ল তার মুখে, গায়ে। শেখ বাড়ির গেটটা বিশাল, পুরনো আমলের বাড়ি, সিমেন্ট দিয়ে তৈরি উঁচু পিলারের ছাদনাতলা, মাঝে লোহার গেট। সৈকত তড়িঘড়ি করে গেটের নিচে আশ্রয় নিল। কপালে বিরক্তির ভাঁজ টেনে টি শার্ট ঝাড়তে লাগলো। বৃষ্টিটাকে এক্ষুনি আসতে হলো। একে তো ভোর, তার উপর বৃষ্টি। ফিরতে পড়তে বেশ কসরত করতে হবে। ওর বিরক্তি লগ্নে বৃষ্টিকণার সাথে দৃশ্যমান হলো স্বপ্নকন্যা। খট করে গেট খোলার শব্দে ফিরে তাকালো সৈকত। সেই পলকে আটকালো সে। সদ্য ঘুম ভাঙা নারীর মুখখানা বড়ই মায়াবী লাগে। ঘুম জড়ানো ফোলা চোখ, শুষ্ক ঠোঁটে একটা আকর্ষণ কাজ করে। সৈকত এই আকর্ষণ টের পেল। কোমল চোখে চাইল এক পলক, তারপর চোখ ফেরালো। মন তাড়া দিয়ে বলল, চলুন ভাইয়া। বলেই সৈকতের দিকে না তাকিয়ে ব্যতিব্যস্ত হয়ে তালা লাগাতে শুরু করলো। ভাইয়ের চিন্তা তাকে বাকি সব ভুলিয়ে দিচ্ছে। মুখটা থমথমে অস্থিরতায় তালা লাগাতে পারছে না সে। সৈকত এগিয়ে এসে নিজ উদ্যোগে তালা লাগিয়ে দিল। বৃষ্টির বেগ বেড়েই গেছে অনেকখানি। সৈকত কোমল স্বরে বলল, এই বৃষ্টি মাথা নিয়ে বের হওয়াটা ঠিক হবে না, গাড়ি পাওয়া যাবে না। কিছুক্ষণ অপেক্ষা করে বৃষ্টি কমলে বেরোই। সৈকতের বেশভূষা দেখে তার অস্থিরতা বাড়ছে। নিশ্চয়ই বড় কিছু হয়েছে, নয়তো সৈকত ভাইয়া এই বেশে বের হতো? এত বছরে তো কখনো এইভাবে আসতে দেখেনি। ভাইয়ের জন্য মন কাঁদছে ওর, চোখের কোণে জল জমেছে। ভাইকে সে ভীষণ ভালোবাসে, না দেখা অব্দি শান্তি পাবে না। মন বৃষ্টি মাথায় নিয়ে হাঁটা ধরল। ওর অবাধ্যতা দেখে হতাশ শ্বাস ফেলল সৈকত। ভাইয়ের চিন্তায় বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে মেয়েটা। বৃষ্টি মাথায় নিয়ে যেতে পারবে? গা ভিজে কেমন দেখাবে? তার উপর রাস্তায় কংক্রিটে ভরা, বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে আছে। মেয়েটা উদাস হয়ে যেভাবে হাঁটছে এক্ষুনি উল্টে পড়বে। তখন রুবাবের পরিবর্তে মনকে নিয়ে দৌড়াতে হবে। সবচেয়ে বড় কথা, মন এখন সৈকতের আমানত। আসবার কালে রুবাব বলেছিল, আমার বোনটাকে তোর কাছে আমানত দিলাম, সহি সালামতে নিয়ে আসিস। দায়বদ্ধতার খাতিরে সৈকত বৃষ্টি মাথায় নিয়ে বেরোলো। দ্রুত পা ফেলে মনের কাছে গেল। তারপর খপ করে হাত ধরলো মনের। পাশে একটা গেটের ছাউনিতে নিয়ে দাঁড় করালো। কিছুটা আদেশের সুরে বলল, বৃষ্টি থামা অবধি অপেক্ষা করো, আমি দেখি উবার পাই কিনা। আদেশের সুরে বলা কথার পরে পা বাড়ানোর সাহস পেল না মন। চুপচাপ দাঁড়িয়ে রইল। সৈকতের খেয়াল হলো হাতের দিকে। ও হাত ধরে আছে মেয়েটার। ঝট করে ছেড়ে দিল। অনুতপ্ত হয়ে বলল, সরি। মন কিছু বলল না, উদাস চোখে চেয়ে রইল বৃষ্টির পানি। সৈকত ফোন বের করে উবার চেক করতে লাগলো। মন আকস্মিক প্রশ্ন করে বসলো, কাল কি হয়েছিল ভাইয়ার? রুবাব মনকে এত কিছু বলেনি, শুধু বলেছে সে হাসপাতালে। বন্ধু প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে চোর অপবাদে ধাওয়া, মূত্রে ডুবেছে। এটা মনকে বলতে দ্বিধা হলো সৈকতের। কিছুটা সময় নিয়ে বলল, রাতে বেরিয়েছিল ও, এই তো এই গলির রাস্তার কংক্রিটের উপর পড়ে গেছে।
মন ব্যথাতুর চোখে চেয়ে বলল। আমাকে না ডেকে আপনাদের ডাকলো কেন? সৈকত ধীরে জবাব দিল। তুমি ঘুমাচ্ছিলে বলে রুবাব জাগাতে চায়নি। মনের চোখ ভরে গেল জলে। দুই এক ফোঁটা চোখ ভেদ করে গড়ালো গালে। বৃষ্টির ফোঁটা আর অশ্রু ফোঁটার পার্থক্য করতে পারল না সৈকত। অশ্রুকে বৃষ্টি বলেই ধরে নিল। টের পেল যখন অশ্রু ফোঁটা জলপ্রপাতের মতো ছড়তে লাগলো। সৈকত হকচকিয়ে গেল। সান্ত্বনাসূচক বাণী ছুড়ল কোমল সরে। বেশি চোট পাইনি, জাস্ট আগের নখে আঘাত লেগেছে। সকালে ড্রেসিং করতে হবে বলে রাতটা রেখে দিয়েছি, চিন্তার কারণ নেই। সান্ত্বনাসূচক বাণী ছুড়ল কোমল স্বরে। সান্ত্বনায় মনের কান্নার বেগ কমলেও বন্ধ হলো না। চোখ ভর্তি জলে ভাটা পড়ল না। স্বপ্নবধূ অশ্রু ভেজা চোয়াল ভালো ঠেকল না সৈকতের। সে অনুধাবন করল মনের কান্না তার অসহ্য লাগছে। এটা বিরক্তি নয়, এটা খারাপ লাগার অনুভূতি। তার মন কাঁদতে নয়, হাসতে দেখতে চাইছে মনকে। সৈকত কোমল সুরে বলল। রুবাব ঠিক আছে তো? আজই রিলিজ দেবে। কাঁদছো কেন? প্লিজ কেঁদো না চন্দ্রকথা। বিষাদের চাপে মনের খেয়াল হলো না আজও আনমনে সৈকতকে চন্দ্রকথা সম্বোধন করেছে। মন বিষণ্ণ হয়ে রইল। ওর এই বিষণ্ণতা আজ কাটার মতো বিঁধল সৈকতের। সে রুবাবকে কল দিল। ফোন তুলতেই আগ বাড়িয়ে জানিয়ে দিল সে কি বাহানা দিয়েছে। সেই সাথে বলল। রুবাব স্মিত হাসল। 19 বছর বয়সী তার এই বোনটা একটু বেশি ইমোশনাল। তা সে বেশ জানে। বোনের এই কান্না ঠেকাতেই জানায়নি। রুবাব কোমল স্বরে কত শত বলে কান্না থামালো বোনের। বৃষ্টি ঝাপটা কমে এলো। উবার পেয়ে ওরা হাসপাতালে চলে গেল। ঘরের বেশভূষায় একটা নারীর পাশে বসে থাকতে সৈকতে অস্বস্তি হচ্ছিল বটে। ভাইয়ের সান্ত্বনায় মন কিছুটা শান্ত হলেও হাসপাতালে গিয়ে ভাইকে দেখে অশান্ত হয়ে গেল। হাতে পায়ে ব্যান্ডেজে একাকার। আগে এক পা ছিল, এখন 2 পায়ে ব্যান্ডেজ। মন শব্দ করে কেঁদে ফেলল। কি হাল করেছো নিজের? বেরোতে মানা করেছিলাম, একটা কথাও শুনো না। আমি মা বাবাকে সবটা বলে দিব, দেখো। অশ্রু ঝরাতে ঝরাতে বকা দিয়ে গেল মন। রুবাব হেসে বোনের মাথায় হাত রেখে বলল। খাচ্ছিস কেন? আমি ঠিক আছি তো। মন নাক টেনে বলল। আমাকে ডাকলে না কেন? সকালে উঠে তোমাকে না দেখে ভীষণ চিন্তা হচ্ছিল তো আমার। মন একাধারে ভাইকে শাসন করতে লাগলো। ডাক্তার কি বলল, কি ওষুধ দিল, ওষুধ খেয়েছে কিনা, কত খোঁজ তার। রুবাবের ঠোঁটের কোণে হাসিটা সরছে না। বোনের উদ্বিগ্নতা দেখে কি ভীষণ ভালো লাগছে তার। পৃথিবীতে মায়ের পরে বোনেরা ছেলেদের সবচেয়ে বেশি যত্ন করে। বোনের ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনাই হয় না। বড় হোক কিংবা ছোট, প্রতিটা ভাইয়ের জন্য বোনের অফুরন্ত ভালোবাসা আর যত্ন বরাদ্দ থাকে। মুগ্ধ চোখে 3 যুবক দেখছে ভাই বোনের খুনসুটিময় চমৎকার দৃশ্যখানা। সৈকতের চোখের ভাষা ভিন্ন। ওর বোন নেই। ওরা 2 ভাই। বোনের ভালোবাসার যত্ন পায়নি। এই ক্ষণে মনের যত্নবোধ দেখে আফসোস হলো। ওর যদি একটা বোন থাকতো তবে খুব ভালো হতো। আগে হলে সেই বোনের জায়গা মনকে দিতে পারত। কিন্তু আজকাল মন বোনের জায়গা থেকে সরে গিয়ে মনের দিকে এগোচ্ছে। নিজে এখনো চেয়ে আছে মেয়েটার পানে। বাকি 2 বন্ধু চেয়ে ভিন্ন দৃষ্টিতে। মেয়েটাকে দেখতে ভালো লাগছে ওর। বারবার দেখতে ইচ্ছে করছে। ও কি চন্দ্রকথার প্রেমে পড়ে যাচ্ছে? ভেতরে ঝাঁকি দিল। এটা ঠিক না। রুবাব মানবে না। সৈকত বলল। আমি দেখে আছি ডাক্তার এলো কিনা। রুবাব বলল। সৈকত, তুই বরং বাসায় চলে যা। ভিজে গেছিস, আবার ঠান্ডা লেগে যাবে। রাতেও ঘুমাসনি, ফ্রেশ হয়ে ঘুম দিস। সৈকত পেরিয়ে যেতে যেতে বলল। চিল, কিচ্ছু হবে না, সবাই একসাথে যাই। বন্ধুকে এমত অবস্থায় ফেলে যেতে বড্ড আপত্তি সৈকতের। মনও বলল। এখন তো আমি আছি, আপনারা সবাই বাসায় চলে যান না হয়। নাহিদ বলল। আমরা থাকতে তুমি এত কষ্ট করবে কেন পিচ্ছি? রুবাবের জন্য আমরা আছি সব সময়। ওকে ফেলে কেউ যাচ্ছে না, একসাথেই ফিরবো। নির্দ্বিধায় তীব্র অধিকার বোধ নিয়ে বলল নাহিদ। সবার চোখে চোখে ঘুম, শরীরে ক্লান্তি। নির্ঘুম রাতে অমন দৌড়াদৌড়ির পর একটু ঘুম না হলেই নয়। তবুও তারা অনড়। বাকি সব কল্যায় যাক, বন্ধুর পাশ ছাড়ছে না। রুবাব আবার মুগ্ধ হলো। ও ভুল কাউকে বন্ধু বানায়নি। ও যাদের বন্ধু বানিয়েছে তারা পাশে থাকতে জানে, পাশে রাখতে জানে, বন্ধুত্ব জানে। সকালবেলা ডাক্তার এলো। চেক আপ করে ড্রেসিং করে রিলিজ দিল। 3 দিন বাদে আবার এনে ড্রেসিং করাতে হবে। সাথে মেডিসিন দিল। সমস্যা বাঁধল বিদায় পালায়। রুবাব হেঁটে যেতে পারবে না। অন্তর
হুইল চেয়ারের জন্য গেল, খালি পেল না। হতাশ হয়ে ফিরল। সৈকত বাঁকা হেসে বলল। আয়, আমি তোরে কোলে নেই। রুবাব ভীত স্বরে বলল। তোরে কোলে যাব না, তোর নজর আর মতলব কোনোটাই ভালো না। সৈকত রুবাবের ভাবভঙ্গি দেখে শব্দ করে হেসে ফেলল, বলল। আমি কোনোদিন কোনো ছেলেরে কোলে নিই নাই, আজ তোরে কোলে নিয়ে দেখব ছেলেদের কোলে নিতে কেমন লাগে। আয় প্লিজ। রুবাব কপট রাগ দেখিয়ে বলল। দরকার হলে সারা জীবন হাসপাতালে থাইকা যাব, সেজুতিরে ডাইকাই না এখানেই সংসার পাতবো। জায়গার অভাব হলে ওয়াশিং রুমে ডাইনিং টেবিলে বসে ক্যান্ডেল লাইট ডিনার করব। তবু তোর কোলে উঠা নিজের কলঙ্কিত করব না। থেমে বাকি দুই বন্ধুর দিকে তাকিয়ে বলল। দোস্ত আমার বাঁচা, এই শালা প্রেমিক প্রেমিক আচরণ করতেছে, আমার ভয় লাগতেছে। অন্তর আর নাহিদ মুখ চেপে হাসছে, মন বোকার মতো চেয়ে আছে। অন্তর বলল। রাত থেকে তোরা যা শুরু করেছিস, এখন ভয়ে আমার তোদের দুজনের উপরই লাগতেছে। নাহিদ উৎসুক হয়ে বলল। রাতে কি কাহিনী হয়েছে আমারে ক। অন্তর এবার শার্ট খোলার ব্যাপারটা রসিয়ে রসিয়ে বলতে লাগলো। এ নিয়ে সে কি হাসাহাসি, ওরা যেন ভুলেই গেছে এখানে মনের উপস্থিতি। আকস্মিক সৈকতের নজর পড়ল মনের উপর। ভ্রুকুচকে প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে আছে মেয়েটা, চোখে অবিশ্বাস। মন ওকে নিয়ে কি ভাবছে? রুবাব যেভাবে একে উপস্থাপন করলো, তাতে যে অর্থ দাঁড়ায় সেটা ভাবতেই এসে উঠল সৈকত। ভীষণ বিব্রত বোধ করলো, সংকোচে বেরিয়ে পড়লো রুম থেকে। ওর এহেন কাণ্ড দেখে হুঁশ হলো সবার। মনের উপস্থিতি টের পেয়ে ইতস্তত বোধ করলো। বোনের সামনে অসংলগ্ন কথাবার্তা বলায় লজ্জাজনক পরিস্থিতিতে পড়লো রুবাব। বোকা হেসে পড়ল। তুই আছিস, আমি ভাবছি তুই নিচে চলে গেছিস। মন ভাইয়ের দিকে অবিশ্বাসী চাহনি দিয়ে বেরিয়ে গেল। শেষ অবধি নাহিদ বন্ধুকে কোলে নিয়ে নিচে নামালো। মনকে বাসায় পাঠিয়ে ওকে রুবাবকে নিয়ে ফিরল বন্ধুদের ফ্ল্যাটে। ভাইকে নিজ বাড়ি ছেড়ে বন্ধুদের বাসায় যেতে দিতে বেজে আপত্তি মনের। নাহিদ বুঝিয়ে বলল ওকে। দেখো, রুবাবের শরীরের যা অবস্থা, তাতে দিন দশেক ওকে বেড রেস্ট নিতে হবে। কিন্তু ও বাসায় থাকলে রাত বিরাতে সেজুদির বাসার উদ্দেশ্যে বেরিয়ে যাবে, আবার হোঁচট খেয়ে বাসায় ফিরবে। আন্টি আঙ্কেল ব্যাপারটাকে খারাপভাবে নেবেন, কষ্ট পাবেন। সবচেয়ে বড় কথা, রুবাবের এখন সেজুদিদের এলাকায় যাওয়া সেফ না। সেজুদির ভাই ওকে হন্য হয়ে খুঁজতেছে, হাতে নাগালে পেলে মিথ্যে মামলা ফাঁসিয়ে দেবে। এতে জীবন ও ক্যারিয়ার দূরেই যাবে। তার চেয়ে ভালো আমাদের এখানে থাকুক, আমরা দেখে রাখবো ওকে, কোনো সমস্যা হবে না এখানে। মন বুঝলো পুরো ব্যাপারটা। ভাইয়ের উপর রাগ হলো। একটা মেয়ের জন্য এত পাগলামোর মানে হয়? রেগে বলল। একদম শিকলে বেঁধে রাখবেন, না হয় আমাকে জানাবেন, আমি এসে বাঁধবো। আচ্ছা। নাহিদ বলল। মন নরম সুরে বলল। ভাইয়া বুয়া রান্না খেতে পারে না, আপনাদের বাসায় রান্না তো বুয়া করে। ভাইয়া খেতে